প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ তোমাদের ছায়া প্রকাশনী ইতিহাস বইয়ের সেমিস্টার 2 এর ইউনিট 4 যে প্রথম চ্যাপ্টার রয়েছে রাষ্ট্রের প্রকৃতি ও শাসনতন্ত্র, এই চ্যাপ্টারের 3 মানের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। বিশেষ করে কৌটিল্য ও তার অর্থশাস্ত্র এই প্রসঙ্গের যে 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি অনুশীলনীতে দেওয়া আছে সেগুলির উত্তর তোমাদের আজ করিয়ে দেব। তোমরা এই উত্তরগুলি দেখার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। চলো আলোচনা শুরু করছি। ছায়া প্রকাশনী বইয়ের 46 নম্বর পেজে প্রথমে কৌটিল্যের অর্থশাস্ত্র প্রসঙ্গে 6 নম্বর প্রশ্ন পর্যন্ত 3 মানের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে। এর উত্তরগুলি দেখে নাও। কৌটিল্য কে ছিলেন, অথবা কাকে কেন ভারতের ইতিহাসের ম্যাকিয়াভেলি বলা হয়? কৌটিল্য ছিলেন তক্ষশিলার একজন ব্রাহ্মণ। তার অপর নাম ছিল বিষ্ণুগুপ্ত ও চাণক্য। তিনি চন্দ্রগুপ্তকে নন্দ বংশের উচ্ছেদ সাধনে সাহায্য করেন। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন এবং প্রশাসন সম্পর্কে পরামর্শ দেন। তিনি অর্থশাস্ত্র নামে একটি মূল্যবান গ্রন্থ রচনা করেন। গ্রন্থটি 15টি অধিকরণ 180টি প্রকরণে বিভক্ত। তিনি রাজনৈতিক দর্শন, মৌর্য প্রশাসন এবং সে যুগের সমাজ, অর্থনীতি ও অন্যান্য দিক নিয়ে আলোচনা করেন। প্রকৃতপক্ষে তিনি এই গ্রন্থে প্রাচীন ভারতের রাষ্ট্রদর্শনকে সুন্দরভাবে উপস্থাপিত করেন। এই কারণে তাকে প্রাচীন ভারতের প্রথম রাষ্ট্রচিন্তাবিদ বা ভারতের ম্যাকিয়াভেলি অভিধায় আখ্যায়িত করা হয়। এভাবে তোমরা যদি লেখো তাহলে তোমরা সম্পূর্ণভাবে 3 নাম্বার পেয়ে যেতে পারো। এর পরের প্রশ্নগুলি দেখে নাও। তারপর আছে অর্থশাস্ত্র, টিকা বা অর্থশাস্ত্রের বিষয়বস্তু, প্রায় কাছাকাছি প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটি দেখো। অর্থশাস্ত্র টিকা হিসাবে এর উত্তর হলো অর্থশাস্ত্র একটি সাধারণ নাম যার অর্থ হলো অর্থপূর্ণ শাস্ত্র। প্রাচীন ভারতের রাষ্ট্রনীতি বিষয়ক শাস্ত্রকে ব্যাপক অর্থে অর্থশাস্ত্র বলা হতো। মহাভারতের বহু অর্থশাস্ত্রের নামোল্লেখ আছে, এদের মধ্যে কৌটিল্যের অর্থশাস্ত্র গুরুত্বপূর্ণ। পরে অর্থশাস্ত্রের বিষয়বস্তু দেখে নাও। গ্রন্থটিতে আদর্শ রাষ্ট্রনীতি, চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা, বিচার ব্যবস্থা, ভারতীয় সমাজ জীবনে নারীদের অবস্থা নিয়ে আলোচনা রয়েছে। সামগ্রিকভাবে এর বিষয়বস্তু হলো, এখানে দেখে নাও বিষয়বস্তুটি: রাজপুত্রদের শিক্ষা, মন্ত্রীদের যোগ্যতা, অধ্যক্ষ তাদের কাজ, নগর প্রশাসন ও গুপ্তচর, প্রতিদিনের রাজার কর্তব্য, এই প্রসঙ্গগুলি নিয়ে আলোচনা। 2 রয়েছে বিভিন্ন শিল্পী ও গণিকাবৃত্তি। এছাড়াও 3 রয়েছে অসামরিক আইন কানুন। 4 রয়েছে ফৌজদারি আইনবিধি। 5 রয়েছে শত্রু বিনাশ ও রাজপুরুষদের বেতন বিষয়। 6 রয়েছে রাষ্ট্রের সন্ত্রাস। 7 রয়েছে ষটগুণ বা 6 প্রকার রাজনীতি ইত্যাদি বিষয় এখানে বিষয়বস্তু। পরে 3 প্রশ্ন, অর্থশাস্ত্রে রাজার কোন কোন গুণাবলীর কথা বলা হয়েছে? প্রধানত কৌটিল্যের অর্থশাস্ত্রে বলা হয়েছে রাজকীয় কর্তব্য ও দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য রাজার 4টি বিশেষ গুণ থাকার দরকার, যথা প্রথমত রাজার উত্থান গুণ, উৎসাহ ও উদ্যম সহকারে সর্বদা রাজা কাজে নিযুক্ত হবেন। দ্বিতীয়ত অভিগামী গুণ, ন্যায়পরায়ণতা, ধর্মপরায়ণতা, নম্রতা, বিচক্ষণতা, শত্রু দমনে দক্ষতা প্রভৃতি হল অভিগামী গুণ। পরে গয়ের পয়েন্টে আছে ব্যক্তিগত গুণ। ব্যক্তিগত গুণের ক্ষেত্রে তীক্ষ্ণ মেধা, বাক্পটুতা, স্থিরতা প্রভৃতি ব্যক্তিগত গুণ। তারপর প্রজ্ঞাগুণ, প্রখর স্মৃতিশক্তি, দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সমস্যার সমাধান বিশ্লেষণ প্রভৃতি রাজার প্রজ্ঞাগুণ। এছাড়াও অর্থশাস্ত্রে রাজাকে ইন্দ্রিয় সংযমী, সত্যবাদী প্রভৃতি গুণের
অধিকারী হওয়ার কথা বলা হয়েছে। এর পরের প্রশ্ন আছে সপ্তাঙ্গ তত্ত্ব কী? কৌটিল্যের অর্থশাস্ত্রে রাষ্ট্রের সপ্তাঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করেছেন। তার মতে রাজাই রাষ্ট্র নয়, তিনি রাষ্ট্রের অংশ মাত্র। তিনি রাষ্ট্রকে মানবদেহের রূপে কল্পনা করে এর প্রতিটি অঙ্গকে বর্ণনা করেছেন। এগুলি হলো স্বামী বা রাজা, অমাত্য এর অর্থ হলো উচ্চপদস্থ আমলা শ্রেণী, পুর মানে দুর্গ, 4 জনপদ গ্রামাঞ্চল, কোষ কোষাগার অর্থ, 6 দণ্ড বা বল, 7 মিত্র বা বন্ধুরাজ্য। এগুলিকেই বলা হয় রাষ্ট্রের সপ্তাঙ্গ। মণ্ডলম তত্ত্ব বলতে কী বোঝায়? মণ্ডলম তত্ত্বের প্রবর্তক হলেন কৌটিল্য বা চাণক্য। তার মতে প্রতিবেশী রাজ্য বা রাষ্ট্র প্রকৃতিগতভাবে শত্রু, কিন্তু তার পরের প্রতিবেশী রাজ্য মিত্র। কোনো সুযোগ্য ও দূরদৃষ্টি সম্পন্ন শাসকের উচিত দূর প্রতিবেশী রাজ্যের সঙ্গে মিত্রতা স্থাপন করে প্রতিবেশী শত্রুকে বেষ্টন করে রাখা ও নিজ নিরাপত্তা বিধান করা। এই তত্ত্বে রাষ্ট্রচিন্তার ইতিহাসে মণ্ডলম তত্ত্ব নামে খ্যাত। এই মণ্ডলম তত্ত্বে রাজা ও শত্রু মিত্র রাষ্ট্রের অবস্থানের একটি বিবরণ চিত্র নিম্নে উল্লেখ করা যায়। চিত্রটি তোমরা দেখে নাও, এইভাবে চিত্রটি অঙ্কন করবে তোমরা। আজকের আলোচনা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।